গাজা অভিযান বন্ধে ইসরায়েলকে 14 দিনের সময়সীমা নির্ধারণ করে দিল পিস বোর্ড। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় ধাপের শান্তি আলোচনার ঘোষণায় গাজাবাসীর সংশয়, দ্রুত ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি। প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে কবরস্থানে ইসরায়েলি সেটেলারদের হামলা ও লুটপাট, আইডিএফ-এর সহযোগিতার অভিযোগ বাসিন্দাদের। তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গ্যাস ট্যাঙ্কারে হামলার ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন ইজিপ্টের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা শুভা। গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার নতুন রোডম্যাপ ঘোষণা করেছে বোর্ড অফ পিস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে এই রূপরেখায় দ্বিতীয় ধাপের কৌশল নির্ধারণের 14 দিনের সময়সীমা ঠিক করেছে সংস্থাটি। এ সময়ের মধ্যে ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে বলা হয়েছে। এরপরেই গাজায় প্রবেশ করবে পিস বোর্ডের গাজা বিষয়ক কমিটি এনসিএজি। শুক্রবার পিস বোর্ড জানায়, গাজায় তদারকি কমিটির অধীনেই সম্পূর্ণ অস্ত্র প্রত্যাহারে সম্মত হয়েছে হামাস। নতুন এই সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে এনসিএজি ডিরেক্টর জেনারেল নিকোলাই স্লানদেভন। বলেন, অস্ত্র সমর্পণের পাশাপাশি ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। গাজায় সামরিক অভিযান বন্ধে কার্যত ইসরায়েলকে 14 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড অফ পিস। ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের রাজনৈতিক পথ উন্মুক্ত করতে একটি সমন্বিত রোডম্যাপ প্রকাশ করেছে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে গঠিত সংস্থাটি। এতে স্পষ্ট বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাবই হবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নের মূল আন্তর্জাতিক কাঠামো। মূলত দ্বিতীয় ধাপের কর্মসূচি ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করতেই এই নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়েছে। ইজিপ্টে মধ্যস্থতাকারীদের সাথে হামাসের টানা 2 দিনের আলোচনা শেষে এই রূপরেখা তুলে ধরে বোর্ড অফ পিস। শুক্রবার সংস্থাটি জানায়, গাজার তদারকি কমিটির অধীনেই সম্পূর্ণ অস্ত্র প্রত্যাহারে সম্মত হয়েছে হামাস। তবে পুরো শান্তি পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে ইসরায়েলি সামরিক হামলা বন্ধের উপর। পিস বোর্ডের মতে, ইজিপ্টের শারম আল শেখ প্রোটোকল মেনে কোনো প্রকার বিলম্ব ছাড়াই ইসরায়েলকে সব সামরিক অভিযান অবিলম্বে পুরোপুরি বন্ধ করতে হবে। একই সাথে হামাস সহ অন্য প্যালেস্টিনিয়ান গোষ্ঠীগুলোকেও সামরিক কার্যক্রম বন্ধের শর্ত দেয়া হয়েছে। সংস্থাটি জানায়, জামিনদার দেশ, বোর্ড অফ পিস এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ এর প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ তদারকি কমিটি বা আইভিসি উভয় পক্ষের শর্ত পূরণের বিষয় যাচাই করার পরই উপত্যকায় প্রবেশ করবে গাজা বিষয়ক কমিটি এনসিএজি। মাঠ পর্যায়ে হামাস সহ প্যালেস্টিনিয়ান গোষ্ঠীগুলোর এরই মধ্যে এসব শর্ত ও প্রতিশ্রুতি পূরণ করেছে। তাই বোর্ড অফ পিসের বার্তায় পরোক্ষভাবে তেল আবিবকেই আলটিমেটাম দেয়া হয়েছে, যদিও এই সময়সীমা বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় হামাস বলছে, চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হল গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করা। নতুন এই সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে এনসিএজির ডিরেক্টর জেনারেল নিকোলাই স্লানদেভন। তবে হামাসের অস্ত্র সমর্পণের পাশাপাশি ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নতুন এই সিদ্ধান্তে পৌঁছাতে অব্যাহত সহযোগিতার জন্য ইজিপ্ট, কাতার, ইউএই, তুর্কি এবং আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানান নিকোলাই স্লানদেভন। ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজির পৃথক বিবৃতিতে নতুন চুক্তিকে স্বাগত জানিয়েছে। বেসামরিক সেবা অব্যাহত রাখা এবং পুনর্গঠন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার প্রস্তুতির কথাও জানিয়েছে গাজার এই প্রশাসনিক কমিটি। এরই মধ্যে ব্রিটেন, বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথকভাবে বিভিন্ন দেশ হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। একই সাথে তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখার কথা বলছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এদিকে তেল আবিবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির বলেছেন, হামাসের এই ধাপে ধাপে নিরস্ত্রীকরণ চুক্তি অগ্রহণযোগ্য। ইসরায়েলের উগ্রপন্থী এই নেতার মতে, প্যালেস্টিনিয়ানদের গাজা ছেড়ে যেতে উৎসাহিত করতে হবে। অন্যদিকে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে। আইডিএফ এদিন জানিয়েছে, গত 3 দিনে গাজায় হামাসের উপ কমান্ডার সহ 4 কমান্ডারকে হত্যা করা হয়েছে। এছাড়াও এদিন মধ্য গাজায় বিমান হামলা চালিয়ে এক প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে দখলদার বাহিনী।
যদিও কাগজে কলমে 14 দিনের মধ্যে প্রশাসনিক কৌশল নির্ধারণের কথা বলা হয়েছে, তবে আন্তর্জাতিক তদারকি কমিটির মাধ্যমে ইসরায়েলের সামরিক অভিযান পুরোপুরি বন্ধের ওপরই নির্ভর করছে পুরো রোডম্যাপের সাফল্য। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইজিপ্টের মধ্যস্থতাকারী ও হামাস নেতাদের বৈঠকের পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। চুক্তি অনুযায়ী প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সংবরণ এবং শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে তেল আভিভকেই আগে সেনা প্রত্যাহার ও প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন তারা। বুধ ও বৃহস্পতিবার দিনভর কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে টানা বৈঠকের পর পর্যায়ক্রমে অস্ত্র প্রত্যাহারের সম্মতির কথা জানায় হামাস। কিন্তু বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের মতে সবার আগে শার্ম আল শেখের প্রোটোকল অনুযায়ী সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে। গাজা উপত্যকায় অস্ত্রবিরতি ও হামাস সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ অস্ত্র প্রত্যাহারে বোর্ড অফ পিসের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধ ও বৃহস্পতিবার কায়রোতে মধ্যস্থতাকারী ও হামাস নেতাদের টানা বৈঠকের পর এই ঘোষণা আসে। তবে শারম আল শেখে গত বছরের চুক্তির বাস্তবায়ন না দেখে ট্রাম্পের এই নতুন ঘোষণাকে স্রেফ কথার কথা বলেই মনে করছেন বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। আমরা আগে কোনো চুক্তির বাস্তবায়ন দেখিনি। বলা হচ্ছে আপনারা 20টি পয়েন্টে সম্মত হয়েছেন, কিন্তু বাস্তবে তার একটিও পুরোপুরি কার্যকর হয়নি। ট্রাম্পের উচিত তার নিজের দিক থেকেই পদক্ষেপ নেওয়া, যুদ্ধবিরতি, হত্যাকাণ্ড বন্ধ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। তার কথার কোনো প্রতিফলন আমরা বাস্তবে দেখছি না। হামাসও স্পষ্ট জানিয়েছে চুক্তির বাস্তবায়ন নির্ভর করছে ইসরায়েল তাদের আগের প্রতিশ্রুতি কতটা মানছে তার ওপর। ধ্বংসস্তূপের মাঝে মানবেতর জীবনযাপন করা প্যালেস্টিনিয়ানদের মতে কোনো নতুন সমঝোতার আগে শর্ত অনুযায়ী গত বছরের চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সংবরণের কথা বলার আগে ইসরায়েলিদের সরাতে হবে। তাদেরকে আগে 2025 সালের চুক্তির নির্ধারিত রেখায় ফিরে যেতে হবে। তবেই বোঝা যাবে শান্তি প্রতিষ্ঠায় তাদের সত্যিই আন্তরিকতা আছে। আন্তর্জাতিক বাধার মুখে কোনো চুক্তি যেখানে কাজে আসছে না সেখানে অবিলম্বে সীমান্ত পথগুলো খুলে দেয়া, ত্রাণ সরবরাহ বৃদ্ধি এবং পুনর্গঠন কাজ শুরু করার দাবি জানাচ্ছেন 3 বছর ধরে তাঁবুতে দিন কাটানো প্যালেস্টিনিয়ানরা। আমরা শুনেছি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, কিন্তু প্রথম পর্যায়ের অর্জনগুলো কোথায়? সীমান্ত পথ খোলা, ত্রাণ প্রবেশ, চিকিৎসার জন্য রোগী বাইরে যাওয়া কিংবা গৃহহীনদের ঘরে ফেরার মতো কোনো পদক্ষেপই বাস্তবায়ন হয়নি। কায়রোতে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মধ্যস্থতাকারীদের সাথে নিবিড় আলোচনার শেষে পর্যায়ক্রমে অস্ত্র প্রত্যাহারের সম্মতির কথা জানায় হামাস। এর আগে যা প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে শর্তারোপ করা হয়েছিল। বিশ্লেষকদের মতে হামাস মূলত পুরো সিদ্ধান্তের দায়ভার ইসরায়েলিদের ওপরই চাপিয়ে দিয়েছে। এদিকে বোর্ড অফ পিসের গাজা তদারকি কমিটি NCAG নতুন রোডম্যাপকে স্বাগত জানালেও তেল আভিভ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ছাড়া নতুন কোনো চুক্তির সাফল্য নিয়ে চরম অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নিজা জামি, TVN 24 নিউজ ডেস্ক। সেনা পাহারায় অধিকৃত ওয়েস্ট ব্যাংকের একটি কবরস্থানে তাণ্ডব চালিয়েছে শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী। শুক্রবার নাবলুসের তাল গ্রামে অতর্কিত এই হামলার সময় প্যালেস্টিনিয়ানদের ব্যবসা প্রতিষ্ঠানেও লুটপাট চালায় সেটেলাররা। শতবর্ষী প্যালেস্টিনিয়ান বাসিন্দা মোস্তফা আলী জানান, ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই তার 2 ছেলে ও স্ত্রীর কবরের ফলক গুঁড়িয়ে দেয় উগ্র বসতি স্থাপনকারীরা। হামলাকারীদের বাধা দিতে গেলে IDF সেনাদের গুলিতে অন্তত 1 প্যালেস্টিনিয়ান গুলিবিদ্ধ হন এবং টিয়ার গ্যাসে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি অন্তত 3 জনকে আটক করে গ্রামের সব প্রবেশ পথ বন্ধ করে দেয় দখলদার বাহিনী। গ্রামবাসীর অভিযোগ, বসতি স্থাপনকারীদের সম্পূর্ণ ছাড় দিয়ে এই তাণ্ডবে সরাসরি সহযোগিতা করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে IDF এর দাবি তারা বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করতে এবং এলাকা থেকে সরিয়ে দিতে সেখানে গিয়েছিল।
এক সপ্তাহের বিরতি দিয়ে আবারও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাপক সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানের কমান্ড সেন্টার ও ড্রোন ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলার কথা জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। জবাবে কুয়েতে অবস্থিত ওয়াশিংটনের সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক আত্মঘাতী ড্রোন দিয়ে আক্রমণ চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া হরমুজ প্রণালীতে সেন্টকমের পাহারায় থাকা দুটি তেলের ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। হামলা পাল্টা হামলার জেরে উদ্ভূত সংকট মোকাবেলায় ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভূমধ্যসাগরীয় দামিয়াত্তা বন্দরে গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার পর ঘটনার উৎস অনুসন্ধানের তদন্ত শুরু করেছে ইজিপ্ট। কায়রো জানিয়েছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরেই সময়মতো উপযুক্ত জবাব দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি বলেন, রাষ্ট্রীয় যে কোনো পদক্ষেপের আগে অবশ্যই ঘটনার নির্ভুল তথ্য এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। এদিকে পর্যাপ্ত বিকল্প জ্বালানি মজুদ থাকায় দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেছে ইজিপ্ট সরকার। ইজিপ্টের ভাসমান গ্যাস ট্যাঙ্কারে হামলার ঘটনায় এখনও অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, রাষ্ট্র যখন কোনো পদক্ষেপ নেয় তখন বাস্তব পরিস্থিতির সার্বিক মূল্যায়ন এবং নির্ভুলতা যাচাই করতে হয়। মাদবুলি জানান, কায়রো এই ঘটনার উৎস এখনও তদন্ত করছে এবং যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা সংস্থাগুলো হামলার প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিকল্প জ্বালানি ও উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি এবং অবিলম্বে বিকল্প ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছি। চূড়ান্ত তদন্ত ও মূল তথ্য পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বিদ্যুৎ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ইজিপ্টে বর্তমানে 4টি ভাসমান গ্যাস রূপান্তর ইউনিট রয়েছে এবং জর্ডানের আকাবা বন্দরে আরও একটি ভেসেল সংরক্ষিত আছে। বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলেও বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে আশ্বস্ত করা হয়। আমাদের গ্যাস রূপান্তরকারী জাহাজ রয়েছে, যার একটি দামিয়াত্তায় এবং 3টি আইন শোখনায়। পাশাপাশি আমরা আকাবাতেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের কাছে বর্তমানে 400 থেকে 425 হাজার মেট্রিক টনেরও বেশি ফার্নেস অয়েল মজুদ রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কাছে থাকা কৌশলগত মজুতের বাইরেও এই পরিমাণ জ্বালানি সরাসরি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রস্তুত আছে। গত বুধবার দেশটির উত্তর উপকূলীয় দামিয়াত্তা বন্দরে আমেরিকান মালিকানাধীন ভাসমান গ্যাস রিগ্যাসিফিকেশন ট্যাঙ্কার এনার্গোস উইন্টারে অজ্ঞাত ড্রোন আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায় এবং পাশেই থাকা আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ইজিপশিয়ান নিরাপত্তা বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বন্দরের কার্যক্রমও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরাকে আমেরিকান সৌদি যৌথ অভিযানের পরপরই এই ড্রোন হামলার ঘটনাটি ঘটে। মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই ঘটনা হরমুজ প্রণালী এবং রেড সি পেরিয়ে এবার মেডিটেরেনিয়ান সিতেও সংঘাত ছড়িয়ে পড়ার বড় বার্তা দিচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। তীব্র দাবদাহ আর বছরের পর বছর ধরে চলা মারাত্মক বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ ইরাকের জনজীবন। অসহনীয় এই গরম আর লোডশেডিং থেকে একটু স্বস্তি পেতে দেশের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের পাহাড়ি শহর দুহুকে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। মধ্য ও দক্ষিণ ইরাকের সমতল ভূমি যখন তাপপ্রবাহে পড়ছে, তখন ঠান্ডা আবহাওয়া, শীতল ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে দুহুকের রিসোর্টগুলিতে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। আঞ্চলিক নিরাপত্তা সংকটের কারণে বিদেশি পর্যটক কমলেও অভ্যন্তরীণ পর্যটকদের এই ঢলে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। দক্ষিণ ও মধ্য ইরাকের শহরগুলোতে যখন তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে চলছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে হাজার হাজার পরিবার ছুটে যাচ্ছেন উত্তরে কুর্দিস্তানের দুহুক প্রদেশে। ঝর্ণার ঠান্ডা পানি, পাহাড় ঘেঁষা হিমেল হাওয়া আর পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা থাকায় আশাওয়া ও শিরানা রিসর্ট এখন কানায় কানায় পূর্ণ।
স্কুলের ছুটি শুরু হওয়ায় মসুল, বাগদাদ, বসরা ও মাইসান প্রদেশ থেকেও পরিবার নিয়ে শীতল এই স্বর্গে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষ। মসুলে ভীষণ গরম, তার উপর বিদ্যুৎ বিভ্রাট, তাই আবহাওয়া একটু বদলাতে আর পরিবার নিয়ে স্বস্তিতে সময় কাটাতে আমরা উত্তরের এই প্রিয় জায়গায় এসেছি। এখানে আমাদের দারুণ সময় কাটছে। এই জায়গাটা বেশ ঠান্ডা, গরম একদমই টের পাওয়া যায় না। রিসোর্টগুলোতে বিদ্যুতের কোনো সংকট নেই। আমাদের বাগদাদের তুলনায় উত্তরের আবহাওয়া সম্পূর্ণ আলাদা আর চমৎকার। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি বিদেশি দূতাবাস ইরাকে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। ফলে এবছর বিদেশি পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। তবে আন্তর্জাতিক পর্যটকের সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছে দেশের অভ্যন্তরীণ দর্শনার্থীরা। দুহুকের ২৫০টি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এবং প্রায় ৭০০ হোটেল রিসর্টে এখন তিল ধারণের ঠাঁই নেই। আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে দূতাবাসগুলো তাদের নাগরিকদের ইরাক ভ্রমণে নিরুৎসাহিত করায় এবছর বিদেশি পর্যটক কমেছে। তবে বাগদাদ, বসরা সহ দেশের সব প্রদেশ থেকে আসা স্থানীয় পর্যটকরাই এখন দুরুহকের পর্যটন শিল্পকে চাঙ্গা রাখছেন। প্রতি রাতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার পর্যটককে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে দুহুকের রিসর্টগুলোর। দুহুকের শীতল ঝর্ণা ও প্রাকৃতিক বনাঞ্চল তাই কেবল সাধারণ ইরাকিদের গরম থেকেই স্বস্তি দিচ্ছে না, বরং আঞ্চলিক অস্থিরতার মাঝেও স্থানীয় পর্যটন ব্যবসাকে সচল রাখার মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।